আমরা নতুন চ্যাপ্টারে চলে এসেছি। এর আগে আমরা পড়েছিলাম বংশগতি এবং বিভেদ, সেটা মোটামুটি শেষ হয়েছে। আচ্ছা, আজকে আজকে থেকে আমরা যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বংশগতির আণবিক ভিত্তি। তো বংশগতির আণবিক ভিত্তি আমরা অনেক দিন আগে থেকেই পড়ছি। ক্রোমোজোমের মধ্যে থাকে ডিএনএ। ডিএনএ জেনেটিক বস্তু, যেটা এক জনু থেকে অপর জনুতে বিভিন্ন চারিত্রিক বৈশিষ্ট্যকে বহন করে। কিন্তু ডিএনএ যে সত্যিই জেনেটিক বস্তু, এর পেছনে কি কোনো প্রমাণ আছে, নাকি আমরা এমনিই বলছি? তো যে কোনো বৈজ্ঞানিক সত্যকে প্রতিষ্ঠিত করতে গেলে কিছু তার প্রুফ লাগে। কিছু নয়, তার হার্ডকোর প্রুফ লাগে যে এটা সত্যিই এটা, বা এটা সত্যিই এটা নয়। তো সেই রকম ডিএনএ জেনেটিক বস্তু কি বস্তু নয় সেটাকে প্রমাণ করার জন্য বহু পরীক্ষা নিরীক্ষা হয়েছে। সেই পরীক্ষা নিরীক্ষাগুলো কীরকমভাবে এগোলো সেটা আমরা আজকে আলোচনা করব। তো প্রথমে যেটা আমরা দেখব সেটা হচ্ছে ফ্রেডরিক গ্রিফিথের পরীক্ষা। ফ্রেডরিক গ্রিফিথ পরীক্ষাটা যেটা করেছিলেন, মনে রাখতে হবে সেটা কিন্তু 1928, ঠিক আছে? 1928-এ তিনি এই পরীক্ষাটা করেছিলেন। তখনও কিন্তু ডিএনএ স্ট্রাকচার আবিষ্কৃত হয়নি। তো তিনি কীরকমভাবে পরীক্ষাটা করেছিলেন না, তিনি ডিপ্লোকক্কাস নিউমোনি নামক একটি ব্যাকটেরিয়া নিয়েছিলেন, ঠিক আছে? তো ডিপ্লোকক্কাস নিউমোনি যে ব্যাকটেরিয়াটা, সেই ব্যাকটেরিয়াটা দুটো স্ট্রেন ব্যাকটেরিয়া। আমরা স্ট্রেন মানে জানো কিনা জানি না, তাই আর একবার বলে দিচ্ছি। স্ট্রেন হচ্ছে কি না, একটা ব্যাকটেরিয়ার বিভিন্ন ধরনের তোমার তার কার্যক্ষমতা অনুযায়ী তাদের বিভিন্ন তাদের চারিত্রিক গঠন অনুযায়ী তাদের বিভিন্ন স্ট্রেন রয়েছে, ঠিক আছে? মানে যে একই ব্যাকটেরিয়া কিন্তু তার কাজ অনেক সময় আলাদা আলাদা হয়, বা বৈশিষ্ট্য আলাদা আলাদা হয়, ঠিক আছে? তো সেরকম ডিপ্লোকক্কাস নিউমোনির দুটো স্ট্রেন তিনি নিয়েছিলেন। একটা হচ্ছে অ্যাভিরুলেন্ট স্ট্রেন, যেটাকে তিনি মানে শর্ট নাম যেটার 2R, আর একটা নিয়েছিলেন ভিরুলেন্ট স্ট্রেন, যেটা হচ্ছে শর্ট নেম হচ্ছে 3S। আর ফর রাফ, রাফ মানে অমসৃণ, আর এস ফর স্মুথ মানে মসৃণ। তো অ্যাভিরুলেন্ট স্ট্রেন কাকে আমরা বলবো? যে স্ট্রেন বা যে ব্যাকটেরিয়া রোগ সৃষ্টি করতে পারে না তাকে আমরা বলি অ্যাভিরুলেন্ট স্ট্রেন। আর ভিরুলেন্ট কাকে বলি না, ভিরুলেন্ট স্ট্রেন আমরা তাকে বলি যে রোগ সৃষ্টি করতে পারে, তাকে আমরা বলি ভিরুলেন্ট। তো অ্যাভিরুলেন্ট স্ট্রেনের কোষ প্রাচীরের ওপর, মানে এই ডিপ্লোকক্কাস নিউমোনির এই অ্যাভিরুলেন্ট স্ট্রেনের কোষ প্রাচীরের উপর কিন্তু কোনো ক্যাপসুল থাকে না, ঠিক আছে? ক্যাপসুল থাকে না বলে সে অমসৃণ হয়। ক্যাপসুল থাকলে সে মসৃণ হবে। তো ভিরুলেন্ট স্ট্রেনের ক্ষেত্রে দেখা যায় কি, ক্যাপসুলটা থাকে এবং সেই তার গঠনটা মসৃণ হয় এবং সে রোগ সৃষ্টি করতে পারে, ভিরুলেন্ট স্ট্রেনটা। তার মানে এটা এই জায়গাটাতে মনে রাখো, তাহলে অ্যাভিরুলেন্ট স্ট্রেনকে আমরা বলছি 2R মানে 2 রাফ, আর এটাকে বলছি 3S মানে হচ্ছে 3 স্মুথ, ঠিক আছে? এবার দেখো পরীক্ষাটা কি করেছিলেন না, পরীক্ষাটা আসলে দেখতে খুবই সহজ। প্রথমে তিনি কি নিয়েছিলেন না, জীবিত 2R নিয়েছিলেন, মানে অ্যাভিরুলেন্ট স্ট্রেন নিয়েছিলেন যার ক্যাপসুল নেই, সেটাকে একটা জীবিত ইঁদুরে ইনজেক্ট করেছিলেন। এবার আমরা জানি অ্যাভিরুলেন্ট স্ট্রেন রোগ সৃষ্টি করতে পারে না, তো ইঁদুরটি বেঁচেই ছিল। এরপর তিনি জীবিত 3S নিলেন, মানে হচ্ছে ভিরুলেন্ট স্ট্রেন নিলেন। তার ক্যাপসুল রয়েছে, সেটাকে ইনজেক্ট করা হলো এবং ইঁদুরটি মারা গেল, এবং মারা যাওয়ার পর তার শরীর থেকে এই 3S ব্যাকটেরিয়া জীবিত অবস্থায় পাওয়া গেল। এরপর কি করলেন তিনি না, তাপে মৃত, মানে এই 3S যেটা ভিরুলেন্ট স্ট্রেনটাকে, সেটাকে হিটে তিনি কি করলেন, মেরে ফেললেন। এবার সেই মৃত যে অংশটা সেটাকে জীবিত ইঁদুরে ইনজেক্ট করলেন। তারপরে দেখা গেল জীবিত ইঁদুর জীবিতই রয়েছে এবং তার শরীর থেকে কোনো কিন্তু ভিরুলেন্ট স্ট্রেন পাওয়া যাচ্ছে না, বা ভিরুলেন্ট ব্যাকটেরিয়া বা রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া পাওয়া যাচ্ছে না। এর পরের ফেজে কি করলেন তিনি না, তাপে মৃত 3S মানে হচ্ছে ভিরুলেন্ট যেটা তাপে মৃত, এবং জীবিত 2R মানে রাফ যেটা, সেটাকে তিনি একসাথে মেশালেন। মিশিয়ে সেটাকে জীবিত ইঁদুরের মধ্যে ইনজেক্ট করলেন।
এবং ইনজেক্ট করার পর দেখা গেল যে ইঁদুরটি মারা গেছে এবং তার শরীর থেকে জীবিত 3S ব্যাকটেরিয়া পাওয়া গেল। তার মানে আমরা কি দেখছি, আমরা পুশ করেছিলাম মৃত ভিরুলেন্ট এবং জীবিত অ্যাভিরুলেন্ট, কিন্তু আমরা ইঁদুরটা মারা যাওয়ার পর পেলাম শুধু জীবিত ভিরুলেন্ট। কি করে ঘটলো? তো তিনি যে সিদ্ধান্তে পৌঁছান সেটা কীরকম না, তিনি সিদ্ধান্তে পৌঁছান যে এই যে এই মানে কোনো একটা কারণে এই মানে যে 2R যেটা মানে যেটা অ্যাভিরুলেন্ট, সেই ব্যাকটেরিয়াটা 3S-এ রূপান্তরিত হয়েছে, মানে ভিরুলেন্টে রূপান্তরিত হয়েছে। তার মতে কি হয়েছে না, 3S ব্যাকটেরিয়ার যে ক্যাপসুলগুলো তিনি মানে হিটে মানে তিনি যে তাপে মেরে ফেলেছিলেন, সেগুলোর কিছু অংশ, কিছু নিশ্চয়ই অংশ চলে গেছে 2R-এর মধ্যে, এবং চলে যাওয়ার ফলে সেই 2R-টা 3S-এ বা অ্যাভিরুলেন্টটা ভিরুলেন্টে বা রোগ না সৃষ্টিকারী ব্যাকটেরিয়াটা রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়াতে রূপান্তরিত হয়েছে। এবার তিনি সেই উপাদানকে রূপান্তরকারী বস্তু হিসেবে অভিহিত করেন। তো এটা কিন্তু 1928, তখনও ডিএনএ গঠন আবিষ্কার হয়নি বা ডিএনএ সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া যায়নি। এরপর আমরা জানি 1953 সালে এই মানে এই যে এই ব্যাপার মানে এই মানে এই এই যে এই কি বলবো এই এই ডিএনএ নিয়ে তখন কালচার চলছে, তখন ডিএনএ বোঝা গেছে যে ডিএনএ নামক একটা বস্তু আছে, এবং 1953 সালে ডিএনএ স্ট্রাকচারও আবিষ্কার হবে। এবার এই পুরো যে ব্যাপারটা 1928 থেকে 1953 অবধি, এর মধ্যে আরেকটি কি হয় না, আরেকটি পরীক্ষা হয়। সেটা হচ্ছে কত সালে না, সেটা হয় 1944 সালে। 1944 সালে কে করেন না, অ্যাভেরি, ম্যাকলিওড এবং ম্যাককার্টি। তারা কি পরীক্ষা করেন, তারা একই পরীক্ষাটা করেন, এবং পরীক্ষাটা করার পর যেটা মানে তারা আসলে যেটা করেন সেটা হচ্ছে যে এই 3S যে মানে ভিরুলেন্ট যে ব্যাকটেরিয়াটা বা তাপ প্রয়োগের ফলে মৃত যে ভিরুলেন্ট ব্যাকটেরিয়াটা, সেই ব্যাকটেরিয়া থেকে তারা ডিএনএটা নেন। ঠিক আছে, ডিএনএ পার্টিকেলটাকে আলাদা করেন। তখনও কিন্তু ডিএনএ স্ট্রাকচার আবিষ্কার হয়নি। তারা কি করেছেন, শুধুমাত্র কিছু পার্টিকেল নিয়েছেন। এবার সেই পার্টিকেলগুলোকে তারা ট্রিটমেন্ট করেছেন কিছু এনজাইম দিয়ে। ঠিক আছে, একটা এনজাইম, তার মধ্যে আরএনএএইচ, আরেকটা হচ্ছে প্রোটিনেজ, আরেকটা হচ্ছে ডিএনএজ। যার এনজাইমগুলো সম্পর্কে ডিএনএজ, আরএনএজ, প্রোটিনেজ এনজাইমগুলোর কাজ কি সেটা আগে জানা জরুরি। আরএনএজ কি করে, আরএনএজ আরএনএকে ভেঙে ফেলে। প্রোটিনেজ কি করে, প্রোটিনেজকে ভেঙে ফেলে। ডিএনএজ কি করে, ডিএনএকে ভেঙে ফেলে। এবার তারা কি করলেন না, 3S মানে তোমার যে তাপে মৃত যে রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া, সেটার পার্টিকেল কিছু নিয়েছেন, তাতে দিয়েছেন আরএনএজ, কিছু অংশে দিয়েছেন, কিছু অংশ আলাদা করে দিয়েছেন আরএনএজ, কিছু অংশে দিয়েছেন প্রোটিয়েজ, আর কিছু অংশে দিয়েছেন ডিএনএজ। তারপর তাদের সাথে মিশিয়েছেন কি না, অ্যাভিরুলেন্ট স্ট্রেন মানে 2R, যেটা রোগ সৃষ্টি করে না, সেই ব্যাকটেরিয়া, জীবিত ব্যাকটেরিয়া, তার সাথে তিনটের সাথেই মিশিয়ে দিয়েছেন। মিশিয়ে দেওয়ার পর কালচার করেছেন। কালচার করা মানে সেটাকে একটা মাধ্যমে রাখা যেখানে সে গ্রো করতে পারবে। তো গ্রো করার পর কি দেখা গেল না, যে দুটো আরএনএজ এবং প্রোটিনেজ যেখানে যেখানে দেওয়া হয়েছিল, সেখানে সেখানে কিন্তু দেখা গেল 2S যে জীবিত যে রোগ না সৃষ্টিকারী ব্যাকটেরিয়াটা, সেটা 3S মানে রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়াতে দুটোর ক্ষেত্রে রূপান্তরিত হয়ে গেছে। কিন্তু ডিএনএ যেখানে করা হয়েছিল, মানে ডিএনএ কে নষ্ট করার জন্য যে এনজাইমটা দেওয়া হয়েছিল, সেখানে কিন্তু দেখা যাচ্ছে শুধুমাত্র মানে ডিএনএ দেওয়া হয়েছিল, আর কি দেওয়া হয়েছিল, যে রোগ না সৃষ্টিকারী মানে ব্যাকটেরিয়াটা দেওয়া হয়েছিল। দেখা গেল কি না, 2R মানে রোগ না সৃষ্টিকারী ব্যাকটেরিয়াটাই জীবিত অবস্থায় পাওয়া গেছে, সেখানে কিন্তু 2Rটা 3S-এ পরিণত হয়নি, অর্থাৎ রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়াতে রূপান্তরিত হয়নি, ডিএনএ যেখানে দেওয়া হয়েছে সেখানে। এত দ্বারা কি প্রমাণিত হলো, যে ডিএনএটা যদি নষ্ট হয়ে যায় তাহলে তার রূপান্তরটা হচ্ছে না, কিন্তু যেখানে ডিএনএটা সুস্থ অবস্থায় থাকছে সেখানে কিন্তু তারা তাদের কাজ করছে। ঠিক আছে,
এই অবধি যদি কারোর বুঝতে অসুবিধা থাকে আমাকে কিন্তু জানাবে, ঠিক আছে? এর থেকে কি প্রমাণ হবে না, এইবার দেখো পরীক্ষাটা আরেকবার এখানে দেওয়াও আছে, বইতেও দেওয়া আছে, তোমরা দেখতে পাবে। সেটা হচ্ছে জীবিত 2R ব্যাকটেরিয়া, সেটা আর তাপে মৃত 3R ব্যাকটেরিয়া। এইবার এই যেরকম ভাবে আমি ওখানে দেখিয়েছিলাম সেই প্রক্রিয়াটাই দেওয়া আছে। তো এইবার এর থেকে কি প্রমাণিত হয় না, ডিএনএ পার্টিকেলটাই দায়ী কার জন্য না, এই রোগ না সৃষ্টিকারী ব্যাকটেরিয়াকে রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়াতে রূপান্তর যে হচ্ছে, এইটার জন্য দায়ীকে এই ডিএনএ নামক জিনিসটা, ঠিক আছে? এত দ্বারা প্রমাণিত হলো ডিএনএ এমন একটা বস্তু যে চারিত্রিক বৈশিষ্ট্য বহন করে। যদি চারিত্রিক বৈশিষ্ট্য বহন না করতো তাহলে এই রোগ না সৃষ্টিকারী ব্যাকটেরিয়াটা হঠাৎ রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়াতে রূপান্তরিত হয়ে যেত না। এরপরে আরেকটা পরীক্ষা হয়, সেটা হচ্ছে কি হার্শে-চেজের পরীক্ষা। হার্শে-চেজ এই পরীক্ষাটা বেশ অনেকটা পরে হয়েছে, কবে না 1952-তে এই পরীক্ষাটা তারা করেছিলেন, 1952-তে। এবং এই পরীক্ষাটার পর কিন্তু তারা নোবেলও পেয়েছিলেন 1969-এ, বেশ অনেক বছর পরে তারা এই পরীক্ষাটার জন্য তারা নোবেলও পেয়েছিলেন। তারা কি করেছিলেন পরীক্ষাটাতে, আমরা জানি প্রোটিনের গঠন বা ডিএনএর গঠন আমরা তো এতদিনে টুকটাক পড়েই ফেলেছি। প্রোটিনের গঠনে আমরা জানি, আচ্ছা তখন কিন্তু 1952 মানে 1952-তে কিন্তু সেই সময় ডিএনএ স্ট্রাকচার আবিষ্কৃত হয়ে গেছে, ঠিক আছে? তো আমরা মোটামুটিভাবে তার কেমিক্যাল স্ট্রাকচারটা তখন বিজ্ঞানীরা জেনে গেছেন। তো তারা সেই সময় কিন্তু তারা এই মানে এই প্রক্রিয়াটা এই এই এক্সপেরিমেন্টটা তারা করছেন। তো হার্শে-চেজের পরীক্ষার ক্ষেত্রে তারা জানেন যে প্রোটিনের ক্ষেত্রে প্রোটিনের যে কেমিক্যাল যে উপাদান তাতে সালফারের উপস্থিতি থাকে, সালফার মানে এস থাকে, কিন্তু ফসফরাস থাকে না। আবার ডিএনএতে সালফার কিন্তু থাকে না, ফসফরাস থাকে। তো এইবার তারা কি করলেন, তারা একটা পরীক্ষা করলেন। কি রকম পরীক্ষাটা না, ইকোলাই যে ব্যাকটেরিয়াটা সেটাকে আমরা জানি টি ফাজ যে ভাইরাস, T2 ফাজ যে ভাইরাসটা সেটা ইকোলাই ব্যাকটেরিয়াকে আক্রমণ করে, এটা আমরা জানি। এবার এই T2 ফাজ কি গঠিত, কিরকম ভাবে গঠিত না, তার 50% হচ্ছে প্রোটিন আর তার 50% হচ্ছে ডিএনএ। তো এই T2 ফাজের কিছুটা অংশ নিয়ে কি করা হয়েছিল না, তাদের মধ্যে তেজস্ক্রিয়, প্রোটিনের মধ্যে তেজস্ক্রিয় সালফার এবং ডিএনএর মধ্যে তেজস্ক্রিয় ফসফরাস ঢুকিয়ে দেওয়া হয়েছিল, ঠিক আছে? এইবার তারা পরীক্ষাটা করেন। তো তারা কি করেছিলেন, T2 ফাজের যে কিছুটা T2 ফাজের প্রোটিনের মধ্যে সালফারটা দিয়ে তেজস্ক্রিয় সালফার দিয়েছিলেন, আর কিছুটা T2 ফাজের যে অংশ মানে কিছুটা বলতে বেশ কিছু T2 ফাজে কি করেছিলেন না ডিএনএ তে ফসফরাস, তেজস্ক্রিয় ফসফরাস দিয়ে দিয়েছিলেন। এইবার যেটা হয় সেটা দেখো, বেশ কিছু ঘটনা বলি। প্রথমে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে ওই ফসফরাস সালফারটা যে তেজস্ক্রিয় সালফারটা যে প্রোটিনের সাথে দেওয়া হয়েছিল সেটার সাথে কি ঘটলো। তো সেটার ক্ষেত্রে আমরা দেখতে পাবো প্রথমে কি করা হলো না, প্রোটিনের ডিএনএর যে প্রোটিন তাতে কি করা হয়েছে না ওই তেজস্ক্রিয় সালফার প্রবেশ করানো হয়েছে এবং T2 ফাজের যে সালফার যে ইনজেক্ট করা মানে দেওয়া হয়েছিল সেটাকে ইনজেক্ট করা হয়েছে এর মধ্যে, ব্যাকটেরিয়ার মধ্যে, এবং তারপর তাকে কালচার করানো হয়েছে। তো এরপর দেখা গেল যে ইকোলাইটা সংক্রমিত হয়ে গেছে, কিন্তু তাতে কিছু সংক্রমণের চিহ্ন মানে তাতে কিন্তু কোনো তেজস্ক্রিয় পদার্থ দেখা যাচ্ছে না। কারণ আমরা অলরেডি জানি যে যখন ভাইরাস কাউকে আক্রমণ করে তখন সে তার ক্যাপসুলটাকে, অর্থাৎ প্রোটিন দ্বারা তৈরি যে ক্যাপসুলটা সেটাকে বাইরেই ফেলে আসে। তো দেখা গেল কি না, সেই জন্য সেই মানে ক্যাপসুলটা বাইরে চলে গেছে, তার সাথে তেজস্ক্রিয়টাও চলে গেছে। সেই জন্য যে ইকোলাইটার মধ্যে যে সংক্রমণটা ঘটলো সেই সংক্রমণে কিন্তু কোনো তেজস্ক্রিয় পদার্থ পাওয়া গেল না। এবার সেই প্রোটিনটাকে পৃথক করা হলো। এবার সেন্ট্রিফিউজ যন্ত্রের দ্বারা সেন্ট্রিফিউগেশনের পর দেখা গেল যে ভাইরাস যে মোড়কটা বা ক্যাপসুলটা যেটা বাইরে ফেলে দিয়েছিল বা ফেলে তারা ঢুকেছিল সেটার মধ্যে দেখা গেল তেজস্ক্রিয় পদার্থটা রয়েছে, অর্থাৎ সেই মোড়কটার মধ্যে বা ক্যাপসুলটার মধ্যে এই সালফারটা, তেজস্ক্রিয় সালফারটা রয়েছে। কিন্তু যে ব্যাকটেরিয়ার মধ্য থেকে যে ভাইরাসটা বেরোচ্ছে, নতুন ভাইরাস যেটা অপত্যজনক ভাইরাস, তাতে কিন্তু কোনো তেজস্ক্রিয়তা নেই।
তার মানে আমরা কি দেখতে পাচ্ছি, যে প্রোটিনটা কিন্তু কি করছে না, প্রোটিনটা কিন্তু বহন করছে না তার চারিত্রিক বৈশিষ্ট্য। সে যদি বহন করতো তাহলে সে তেজস্ক্রিয় ভাইরাস মানে তেজস্ক্রিয় সালফারটা নিয়েই সে বহন করতো, সেটা কিন্তু সে করছে না। এইবার আরেকটা ক্ষেত্রে দেখা গেল কি, আরেকটা দিকে তারা কি করলেন, তারা করেছিলেন যেটা, সেটা হচ্ছে ডিএনএ তে তারা তেজস্ক্রিয় পদার্থটাকে ইনজেক্ট করেছিলেন। সেই ডিএনএটাকে ফাজের মধ্যে মানে ফাজ ভাইরাসের মধ্যে প্রবেশ করিয়ে তেজস্ক্রিয় পদার্থটাকে ফাজ ভাইরাসের ডিএনএ এর মধ্যে প্রবেশ করিয়েছেন। তারপর ইকোলাইতে সংক্রমণ হয়েছে, ইকোলাইতে বাইরে থেকে কিছু আলাদা করে মানে সংক্রমণে কিছু আলাদা করে তেজস্ক্রিয়তা দেখা যাচ্ছে না, কিন্তু তারপরে কি করা হলো, প্রোটিনটাকে মানে সেন্ট্রিফিউগালের দ্বারা প্রোটিন এবং ডিএনএটাকে আলাদা করে দেওয়া হলো এবং অপত্যজনুর যে ভাইরাসগুলো সেগুলোকে নেওয়া হলো। সেখানে দেখা গেল কি, যে প্রোটিনের মধ্যেও কোনো তেজস্ক্রিয়তা নেই, অর্থাৎ তার যে ক্যাপসুল সেটার মধ্যে কোনো তেজস্ক্রিয়তা নেই, কিন্তু যে নতুন অপত্যজনুতে যে নতুন যে ভাইরাসটা তৈরি হয়েছে, সেই ভাইরাসটা কিন্তু নতুন ভাইরাস যে তৈরি হয়েছে তাতে কিন্তু তেজস্ক্রিয়তা রয়েছে। তার মানে দেখা যাচ্ছে কি, যে ভাইরাসটার যে ডিএনএ তে যে তেজস্ক্রিয়তা সেটা বহন করছে। তার মানে ডিএনএ কি করছে না, বহন করে নিয়ে যাচ্ছে তার চারিত্রিক বৈশিষ্ট্যকে এক জনু থেকে অপর জনুতে। এটাই ছিল হার্শেচেজের ট্রান্সডাকশনের পরীক্ষা। এইবার আমরা দেখে নেব, যে টার্ম দুটো পড়লাম আমরা, ট্রান্সফরমেশন আর ট্রান্সডাকশন কাকে বলে। ট্রান্সফরমেশন পড়েছিলাম কোথায় না, আমরা গ্রিফিথের পরীক্ষার ক্ষেত্রে আমরা ট্রান্সফরমেশন টার্মটা দেখেছিলাম। ট্রান্সফরমেশন কাকে বলে, যে পদ্ধতিতে মুক্ত ডিএনএ বা তার অংশ সরাসরি মাধ্যম থেকে ব্যাকটেরিয়ার কোষের মধ্যে প্রবেশ করে এবং চারিত্রিক বৈশিষ্ট্যের পরিবর্তন ঘটায়, তাকে ট্রান্সফরমেশন বা রূপান্তর বলে। আমরা যেরকম দেখেছিলাম যে 2R থেকে 3S এ রূপান্তরিত হয়েছে গ্রিফিথের পরীক্ষায়, সেটা হচ্ছে ট্রান্সফরমেশন। ট্রান্সডাকশন কি না, যে প্রক্রিয়ায় একটি ব্যাকটেরিয়ার জেনেটিক বস্তু ফাজ ভাইরাসের মাধ্যমে অপর একটি ব্যাকটেরিয়াতে স্থানান্তরিত হয়, তাকে বলা হয় ট্রান্সডাকশন। তার মানে কি করছে না, টি ফাজ যে ভাইরাসটা সে কি করছে, ব্যাকটেরিয়ার যে ডিএনএটাকে সেটাকে অন্য আরেকটা ব্যাকটেরিয়াতে ট্রান্সফার করাচ্ছে। তো এটাকে বলা হচ্ছে কি, ট্রান্সডাকশন। তো ট্রান্সডাকশন এবং ট্রান্সফরমেশনের পার্থক্য এখানে দেওয়া আছে, তোমরা দেখে নেবে। আমার মনে হয় না বুঝতে অসুবিধে হবে। যাদের যাদের বুঝতে অসুবিধে হবে অবশ্যই আমাকে জানাবে। তোমরা কিন্তু কেউই জানাচ্ছ না তোমাদের কি অসুবিধা বা কোথায় অসুবিধা। এরকম করলে কিন্তু তোমরা নিজেরাই বিপদে পড়বে, এটা কিন্তু বলে দিচ্ছি, কারণ এই চ্যাপ্টারগুলো খুব ইম্পর্ট্যান্ট এবং যতটা সম্ভব চেষ্টা করো এখনই সেটাকে বুঝে ফেলার, বা বুঝতে কোথাও অসুবিধে হলে অবশ্যই সেটা নিয়ে আলোচনা করার। আমরা সবাই মিলে আলোচনা করব, তাতে আমার মনে হয় না কোনো অসুবিধে হবে বুঝতে।